আগে দুধ নষ্ট হলেই ফেলে দিতাম বা দেখা যায় একটুখানি চিনি দিয়ে ছানা করে খেয়ে নিতাম, কিন্তু দুধ কাটা ছানা দিয়ে যে এত মজার ছানার বরফি হয় যদি না বানাতাম তাহলে কখনোই আর কি বুঝতাম না। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, ইনশাল্লাহ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল 9টা। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি। ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা বাচ্চারা স্কুলে চলে গেছে, মাদ্রাসায় চলে গেছে, এরপরে যে আমি আমাদের জন্য নাস্তা বানাতে আসলাম। তো কয়েকদিন আগে কিন্তু আমি বাদাম এনে রেখেছিলাম। কি হয় যে বাদামগুলো না আমি আর কি সবসময় ফ্রিজে রেখে দিই। তো আমার বর মাঝে মাঝে এসে আর কি ভেজে খায়, সে একা একাই মাঝে মাঝে দেখা যায় তার ডিম পোস্ট তারপর হচ্ছে বাদামটা নিজেই করে খাওয়ার চেষ্টা করে, যেহেতু সকালবেলা বাচ্চাদের দেওয়ার পর আমি আবার একটু ঘুমিয়ে যাই মাঝে মাঝে, সবসময় না। তো তখন সে আর খুঁজে পায় না। এই কারণে ভাবলাম 3 আইটেমের আর কি বাদামগুলো একটুখানি মিক্সড করে হাতের কাছে রেখে দিব। যেমন আমার টি স্টেশনটা আমি সবসময় আমার হাতের কাছাকাছি রাখি, তো তেমন ওর জন্য বাদামগুলো এখন আমি একটা চিন্তা করছি বয়ামে ভরে হাতের কাছে রেখে দেবো, যেন যে কোনো সময় ওটাও করে খেতে পারে। আর আজকে আমাদের জন্য করছি ফ্রোজেন পরোটা, যেহেতু বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমাদের দোকানগুলো বন্ধ থাকে আর কর্মচারীদের দিয়ে আসলে নাস্তা বানাতে পারি না, এই কারণে ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি। আর বয়ামে ভরার পরে এই তো এই এতটুকু বাদাম বেশি হয়েছে তাই ভেজে নিলাম। আর আজকে আমি একটু চীনা বাদামের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আমার কাছে না চীনা বাদামটা বেশ ভালো লাগে। তো একটুখানি ঘি দিয়ে ভেজে নিলাম। আর এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে নিয়েছি 3টা ডিম পোচ করে, সাথে আছে 2 আইটেমের কলা, একটা হচ্ছে বাংলা কলা আর একটা হচ্ছে সবজি কলা। বাংলা কলাটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, তবে এই বাংলা কলাটার মধ্যে দেখলাম একটু বিচি আছে, তারপরও টেস্ট আছে। তো আমার বরকে দিয়েছি 2টা আর কি ডিম, আর আমি নিয়েছি একটা ডিম। তো বললো যে তোমার জন্য 2টা ডিম পোস্ট করতে হবে। অবশ্য মাঝে মাঝে আমিও 2টা ডিম পোস্ট করে খাই, কিন্তু ম্যাক্সিমাম টাইমে একটাই খাই। বর বলে কথা, বলো বরকে তো সবসময় একটুখানি জিনিস বেশিই দিতে হয়, তাই না? তারপর আমি কী করছি দেখো, কলা দিয়ে খেয়ে নিলাম। আর চুলার মধ্যে কিন্তু চা বসিয়েও দিয়ে আসছি। আর এদিক দিয়ে কাজের খালা চলে আসছে ঘর মোছার জন্য। এই যে এত সকালবেলা যে ঘর মুছে যায়, দেখা যায় দুপুর হতে হতে আবার ঘর দুয়ার একদম নষ্ট হয়ে যায়, নিজের আবার ক্লিন করতে হয়। এরপরে নাস্তা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এত গরম পড়েছে আসলে মনে হয় না যে এসি রুম থেকে বের হয়ে, এই দেখা যায় ঠান্ডা, আবার এই দেখা যায় গরম পড়ছে। মানে ওয়েদারটাই কিন্তু একটু অন্যরকম চলছে এখন। আর এ কারণে কিন্তু মানুষজন বা বাচ্চা কাচ্চা বলো অসুস্থ হয়ে পড়ছে। তো আমি বলবো এই ব্যবসা গরমে বাচ্চাদের একটু খেয়াল রাখার জন্য বেশি বেশি তাদের যেন আর কি বাইরে বেশি বের না হতে হয়, বা বাইরে থেকে আসার পরে তাদের যদি 1 গ্লাস স্যালাইন খাওয়ানো যায় তাহলে কিন্তু বেশ ভালো। কিন্তু এটা বলে আর লাভ নেই, আমার বাচ্চাদের তো জীবনও মনে হয় আমি স্যালাইন খাওয়াতে পারিনি, ওর স্যালাইন। আর সত্যি কথা আমিও না ওর স্যালাইন খেতে পারি না, তবে বড় হওয়ার পরে কিন্তু এখন আর কি চেষ্টা করি খাওয়ার জন্য। রোজার মধ্যে প্রায় সময় খেয়েছি, দেখা যায় শরীরটা একদম ক্লান্ত হয়ে যেত, ইফতারের পরে উঠতে ইচ্ছে করতো না বিছানা থেকে। তো এই অবস্থা দেখতো মাঝে মাঝে আমার বোনেরা, তখন আমার ছোটো বোন বললো যে আপনি 1 গ্লাস স্যালাইনগুলো খান তো দেখেন কেমন লাগে। বিশ্বাস করে খাওয়ার পরে শরীরটা এত চাঙ্গা হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমি মানে দৌড়ে দৌড়ে এখন আবার মার্কেটেও চলে যেতে পারবো। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আসলে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে দেখবা তোমার আশেপাশে ডানে বায়ে সব কিছু কিন্তু ভালো লাগবে। তো আমি বলবো এই গরমে শুধু আর কি বাচ্চাদের না, আমরা যদি যারা হাউস ওয়াইফ বা যারা আর কি হোম মেকার আছি অথবা যারা সার্ভিস করি, ছেলে হোক মেয়ে হোক, সবারই কিন্তু ওর স্যালাইন খাওয়া উচিত। যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম। এরপরে এই যে দেখো আমি কিন্তু মাথার কাছে একটা ফ্যান ঝুলিয়ে নিয়েছি। এই ফ্যানটা থাকার কারণে কিন্তু অনেক ভালো হয়েছে, আমি সব জায়গায় মুভ করতে পারি। আমার রান্নাঘরে 3টা ফ্যান, জানো তো 3টা ফ্যান কী কী কাজ করে তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। আর এইখানে অনেকগুলো থালা বাসন জমেছিল, তো থালা বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর এখন তো কাটাকুটি আর কি করবো, আজকে রান্না করবো হচ্ছে মুরগির মাংস। চিন্তা করেছি যে সবজি আসলে অনেক দিন ধরে খাওয়া হয় না, আর আমার ঘরে কিছুদিন ধরেই পেঁপে রয়ে গেছে। তো পেঁপেটা মূলত আনিয়েছিল নাফি ফ্রাইড রাইস করার জন্য, মানে ফ্রাইড রাইসের সাথেও মাঝে মাঝে সবজি করে খায়। তো এই যে এই পেঁপেটা যদি মনে করে বেশি দিন ঘরে থাকে, দেখা যায় ও আর এর মধ্যে রান্নাও করবে না, আবার নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম আমি কাজটা চালিয়ে নিই, সবজিও খাওয়া হয়ে যাবে, পেঁপেটাও শেষ হয়ে যাবে। আর এদিক দিয়ে তেলের বোতল শেষ হয়ে গিয়েছে। আর এই যে আমার বর দেখো আবার ক্যানোলা তেল নিয়ে আসছে। এই তেলটা মনে হয় ভালো, খারাপ না, সাথে তোমার সরষের তেল আছে। তো বোতলগুলো একটু ঠিকঠাক করে, আর কিছু তেল ভরারও ছিল আর কি, রিফিল করে নিলাম বোতলের মধ্যে। আর দেখো আমি কি করেছি, রান্নাঘরে কাজ করতে এসে আমি এখানে মোজো নিয়ে নিয়েছি। তো মোজোর সাথে নিয়েছি বেশি করে বরফ কুচি, আর একটু একটু করে খাচ্ছি। আর এখন তরকারিটা কেটে নেব। বললাম না প্রচুর গরম পড়েছে, গলাটা ভিজলেই মনে হয় যেন একদম শান্তি। তোমাদের আমি একটা ইনফরমেশন দিচ্ছি, যারা আর কি কোকা কোলার লাভার ছিল, তো
তো তারা কিন্তু একদম ইজিলিভাবে ফ্রেশ যে কোল্ড ড্রিঙ্কসটা আছে আমাদের দেশেও সেটা খেতে পারো। তো তরকারি কাটতে বসে যে দেখো আমার মাথার কাছে একটা ফ্যান দিয়েছি, আর ওই হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান চলছে, আর একটা হচ্ছে ওই যে কালো রঙের ফ্যান চুলার কাছে। তো এই কারণে আসলে রান্নাঘরে আমার অত একটা কষ্ট হয় না, আমার বর আমার শান্তির জন্য সব কিছুই করে দিয়েছে। তো এই যে এখন বসে বসে তরকারি কাটছি, প্রায় সময় কিন্তু আমি আর কি দাঁড়িয়ে সবজিগুলো কাটাকুটো যেগুলো থাকে, কিন্তু আমি ইদানিং দেখছি আমার যে দাঁড়ানো বটিটা ওটার ধারটা একটু কমে গেছে। ভাবলাম যতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কাটবো ততক্ষণেই বসে বসে কেটে ফেলি, আর ফ্যান তো ছাড়া আছে তাই বেশি একটা কষ্ট লাগছে না। তবে মাঝে মাঝে কিন্তু বসেও কাটাকুটি করতে বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু পেঁপে কেটে নিয়েছি, আর এই যে মুরগিটা কেটে নিলাম, আর এখন সবজিগুলো ধুবো, তো তাই চিন্তা করলাম মাথার কাছে ফ্যানটা আবার একটু লাগিয়ে নিই। এই ফ্যানটা থাকার কারণে আসলে বেশ ভালোই হয়েছে, আর কি সব জায়গায় নেওয়া যাচ্ছে। আমরা কিন্তু আরও একটা নেক ফ্যান কিনেছি, ওটা অবশ্য আমি আর এখন ভাগে পাই না, ওটা আমার দুই মেয়ের কাছেই থাকে। ওটাও আমি আর কি কিনেছিলাম রান্নাঘরে, যখন একদম চুলার মাঝখানে দাঁড়িয়ে কাজ করি তখন আসলে বাতাস থাকলে অনেক সময় চুলা নিভে যায়। এই কারণে নেক ফ্যানটা কিনেছিলাম যে মুখের মধ্যে যেন একটু হাওয়া লাগে, কিন্তু নাফি আর তাসলিমের জন্য ওটা আর আমি নিতে পারলাম কই। যাই হোক, ওইটা না হয় মেয়েদেরই থাক। তবে আমার ফ্যানগুলো কিন্তু বেশ ভালো পড়েছে। আর আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস কিনেছি প্রতিটা জিনিসই কিন্তু আমার ভালো পড়ে। এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। অনেক দাম দিয়ে কিনলেও দেখবে নষ্ট হয়ে যায়, আবার অনেকে দেখা যায় অনেক কম দামে কিনেও কিন্তু সেই আর কি ইলেকট্রনিক্স জিনিসগুলো ভালো থাকে। এটা অবশ্য যার যার একটা ভাগ্য। আমার তরকারি, তারপর হচ্ছে মাংস ধোয়া কাটাকুটা শেষ। আমার কিন্তু পেঁপে, এরপর হচ্ছে মুরগির মাংস কষানো শেষ হয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করব। দেখো কত সুন্দর নরম হয়েছে, একদম পেঁপেগুলো নরম তুলতুলে হয়ে গেছে। অবশ্য আমি আগে প্রথমে কি করেছি, পেঁপে কষিয়ে নিয়েছি, এরপরে মুরগির মাংসটা দিয়ে এই যে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে কষিয়ে নিলাম। আর পেঁপের মধ্যে কিন্তু গরুর মাংস বলো মুরগির মাংস বলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই কারণে আর কি আমি প্রথমে পেঁপে কষিয়েছি, এরপরে লাস্টে মুরগি দিয়ে কষিয়েছি। তো এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করব, বেশি একটা পানি দিলাম না, কারণ অলমোস্ট কিন্তু আমার চিকেন তারপর হচ্ছে পেঁপে সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটু টেনে গেলেই আমি একটুখানি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না কারা কারা এতক্ষণ ধরে আমার সাথে আছো। তো আমি বলবো তোমরা যদি ভুলে যেয়ে থাকো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে, আমি এর বেশি টানাবো না। আর পেঁপে তরকারি কিন্তু দেখা যায় এমনিতেও টেনে যায় পেঁপে তরকারি, আলু তরকারি, এই কারণে একটু ঝোলঝোলে রাখতে হয়। তো আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর আমার কাছে না একটুখানি ধনেপাতা ছিল ডালের জন্য রেখেছিলাম, তো সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর পেঁপে মুরগির তরকারির সাথে কিন্তু ধনেপাতাটা খুব যায়, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতে ভালো লাগে। তবে তোমরা চাইলে জিরা গুঁড়ার পরিবর্তে ধনেপাতা দিতে পারো থাকলে। আবার দেখা যায় আমাদের দেশে কিন্তু আমাদের বিক্রমপুরে একটা শাক বাটা নামে মশলা হয়, সেই মশলা দিয়ে পেঁপে মাংসের ঝোল খেতে যে কি মজা লাগে, ওইটার অন্যরকম একটা স্বাদ। যারা যারা খেয়েছে তারা সবাই জানে। আমি আজকে আর কি শাক বাটলাম না, শাক বাটার একটু ঝামেলা আছে, মশলা বানাতে হবে, তারপর হচ্ছে আবার ব্লেন্ড করতে হবে, এই কারণে আমি আর কি জিরা গুঁড়া দিয়েই নামিয়ে ফেললাম। এরপরে দেখো ঘরে চলে আসছি, আর প্রচুর যেহেতু গরম পড়েছে ভাবলাম গোসলের আগে একটুখানি স্কিনটা কেয়ার করে নিই। আমি ঘরে কিন্তু থানাকার মধ্যে বিভিন্ন জিনিস আর কি মিশিয়ে এই আর কি থানাকা প্যাকটা তৈরি করেছিলাম, আর এটা কিন্তু ভীষণ ভালো। দেখা যায় আর কি রান্নাঘর থেকে আসার পরে বা রোদ্রে থেকে আসার পরে এই প্যাকটা যদি ব্যবহার করি সাথে সাথে কিন্তু স্কিনটা একটু অন্যরকম হয়ে যায়, মানে একদম ক্লান্তি ঘাম ময়লা সব কিছু দূর হয়ে যায়। তবে অবশ্যই কিন্তু আগে স্কিনটাকে ক্লিন করে তারপরে এই প্যাকটা মাখতে হয়। তো আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন দেখো বিকেলবেলা, তো বিকেল এখন প্রায় 4:30টার মতো বাজে। আমার ঘরে ছানা ছিল এখানে 1 কেজি দুধের ছানা। আসলে এই দুধটা কি হয়েছিল, জাল দেওয়ার পরে কেমন কেটে গিয়েছিল, তো ভাবলাম যে শুধু এমনি না খেয়ে আমি এটা দিয়ে একটা ডেজার্ট বানিয়ে নিই। এই ডেজার্টটা খেতে যে কি ভালো কেউ বুঝতেই পারবে না, এটা দুধ কাটা ছানা দিয়ে বানানো হয়েছে। তো প্রথমেই আমি ছানার সাথে একটুখানি খেজুরের ঝোলা গুড় আর 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে ব্লেন্ড করে নিলাম। দেখো কত সুন্দর মসৃণ হয়েছে। আমার কাছে এই প্রসেসটাই ভালো লাগে, আর এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি, আমি কারোটা কখন ফলো করিনি। ভাবলাম এভাবে বানিয়ে দেখি, আমার মন মতো আর কি মনের মাধুরী মিশিয়ে বানিয়েছি, কিন্তু রেজাল্ট যে এত ভালো পাবো আমি কখনো কল্পনাও করিনি। তাই ভাবলাম তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। আসলে আমি যেই জিনিসটা খেয়ে বা ব্যবহার করে উপকার পাই সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি সবসময়। যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো। প্রথমেই আমি ফ্রাই প্যানে একটুখানি ঘি দিলাম। এই ঘিটা অবশ্য অনেক আগের, পুরনো হয়ে গেছে, এই কারণে একটু কালো কালো হয়ে গেছে। অবশ্য আমার কাছে ইনটে কিন্তু এখন ঘি আছে, দেশ থেকে আসার সময় 1 বয়াম মানে 1 কেজি ঘি বানিয়ে নিয়ে আসছি, ওটা আর খুললাম না, পুরনো ঘি দিয়ে কাজটা চালিয়ে দিলাম।
এই ঘিয়ের যে কী ফ্লেভার ভাই কি বলবো, যারা অরিজিনাল ঘি বানিয়ে খাও তারাই আর কি একমাত্র এই ঘিয়ের স্বাদটা বুঝতে পারবে। তো ছানা দিলাম, এরপরে ছানার পেস্টটা দেওয়ার পরে খুব ভালো মতো নাড়াচাড়া করলাম, আর এরপরে আবার আমি একটুখানি খেজুরের গুড় দিলাম। এভাবে আমি একটু একটু করে চেক করে দেখব। আসলে আমার ঘরে মিষ্টির পরিমাণ আমরা খুবই কম খাই, এই কারণে আর কি চেক করে করে খেজুরের গুড়টা দিচ্ছি। চাইলে কিন্তু এখানে চিনি দিয়ে করতে পারো, কিন্তু আমার কাছে খেজুরের এই গুড়টা দিয়ে যে কোনো পায়েস বলো, তারপর হচ্ছে এই ছানার মিষ্টি বলো, খেতে খুব ভালো লাগে। তো মিষ্টি ঠিক থাকার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসছে, আর নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু প্যান থেকে এভাবে ছানাটা উঠে আসবে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ করে দিলাম। খুব সুন্দর একটা থিকনেক চলে আসছে, আর ঠান্ডা হওয়ার পরে এটা আরেকটুখানি শক্ত হবে, তবে বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ছানার মিষ্টি তো ছানাই, তাই না? ছানা তো নরম নরমই হয়। তো এখন আমি একটা ছড়ানো পাত্রে আর কি সার্ভ করে নিব। আমি একটা ট্রে নিয়েছি, এটার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে দিলাম, এতে করে ঘিয়ের একটু ফ্লেভার থাকবে, আবার দেখা যায় তাড়াতাড়ি ছানাগুলো তোলাও যাবে। অনেক সময় ছানা তোলার সময় ভেঙে যায়, তো সেটা আর ভাঙবে না। ঘরে কিন্তু দুধ জাল করার সময় অনেক সময় যে কারণেই হোক দুধ ফেটে যায়, অনেক সময় দেখা যায় গরম বেশি থাকার কারণে ফেটে যায়, অনেক সময় দেখা যায় কোনো আর কি একটু টক জিনিস পড়লে ফেটে যায়। শুধু টক জিনিস না, আমার এই দুটো ফেটেছে হচ্ছে আমি আর কি শরবত গুলিয়েছিলাম, লেবু শরবত পাতিলের মধ্যে, যে পাতিলে আর কি আমি দুধ জাল দিই। তো আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরেও দেখলাম দুধটা ফেটে গেছে। বিভিন্ন কারণে কিন্তু দুধ ফেটে ছানা হয়ে যেতে পারে। অনেক সময় তো দেখা যায় শুধু একটু জাল দিয়ে চিনি দিয়ে আমরা খেয়ে ফেলি, কিন্তু ওভাবে না খেয়ে যদি একটুখানি কষ্ট করে আমরা এইভাবে যদি ছানার বরফি বানিয়ে নিই, তো তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা খেতে কতটা মজা। আর এটা দোকান থেকে কিনে খেলেও কিন্তু আর কি এই স্বাদটা পাবা না। ওরা দোকানে বিক্রি করে ঠিকই, কিন্তু আমরা আর কি যেভাবে এফোর্ট দিয়ে বানিয়েছি, যেভাবে সুন্দর করে বানিয়েছি, ওইভাবে কিন্তু ওরা বানায় না। তো আমি বলবো একবার হলেও তোমরা এভাবে ট্রাই করে দেখো। চাইলে তোমরা দুধ কাটা ছানা দিয়ে করতে পারো, যেটা নষ্ট হয়ে যায় সেটা দিয়ে, আবার চাইলে ফ্রেশ ছানা দিয়েও করতে পারো, মানে দুধ থেকে ছানা বের করে সেটা দিয়ে করতে পারো। আমার মনে হয় কোনোটা থেকে কোনোটা কম হবে না। যেটা একদম অরিজিনাল দুধ ছানা কেটে এই বরফিটা তৈরি করবা, ওটার স্বাদও মনে হয় এটার মতোই হবে, কারণ এই দুধটা তো আর নষ্ট হয়ে পচে যায়নি, তাই না? তো আমি একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি পেস্তা বাদাম ব্লেন্ডার মেশিনে একটুখানি গ্রেট করে নিয়েছি, সেই কুচিটাই দিয়ে দিলাম। বরফিগুলো আমি একটু বড় করে কেটেছি, যেহেতু আমাদের ঘরের লোক সংখ্যা কম। চাইলে কিন্তু বরফিগুলোর মাঝখানে একটা করে কিশমিশও দেওয়া যেত, তবে আমার কাছে এভাবেই বেশি ভালো লাগছে। অবশ্য কিশমিশ দিলেও ভালো লাগতো। তো ভীষণ কিন্তু সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই যে দেখো, এখন আমি খুব আলতোভাবে তুলে নিচ্ছি। আমি কিন্তু আর কি এই বরফিটা ঢালার পরে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর যখন একটুখানি স্টিফ হয়েছে তখন কিন্তু আলতোভাবে তুলে নিচ্ছি। খুবই নরম, দেখতে কতটা ইয়ামি হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 2 মেয়েকে দিলাম, আমার বরকে দিলাম, আর এখন আমি একটু টেস্ট করে দেখবো। মাশাআল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। পেস্তা বাদাম কুচিটা যখন মুখে পড়ছে না, তখন মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। তো ভালো জিনিস একা একা তো খাওয়া যায় না, সাথে আমার বোনদের দিয়েও খাবো। অল্প জিনিস অল্প করে খেলেও ভালো লাগে। 2 বোনের জন্য 2 পিস করে নিয়ে আসছি। ও খেয়ে বলে ভীষণ মজা হয়েছে। আপাতত বললো এরপর থেকে আমি আর দুধ নষ্ট করবো না, দুধ দিয়ে এইভাবে আমি ছানা বানিয়ে নিব। আর এই যে আমার বোন দেখো চা বানিয়েছে, পুরি, তারপর হচ্ছে বিস্কিট, কলা। তো এগুলো খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।